শুভ রথযাত্রা। রথযাত্রার দিনে বইয়ের রিভিউ রিলিজ করছি, তার মানে সেই বইও সেই রকমই। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা একটা প্রেমের উপন্যাস, এবং অনেকদিন পরে এরকম একটা প্রেমের উপন্যাস পড়লাম যেটা খুব ওই মানে গা মাখা মাখা গ্যাদ গ্যাদে প্রেম একদমই নয়, খুব সাটল একটা সফট ফিলিং রয়েছে এটার মধ্যে। অদ্ভুত সুন্দর একটা কেমিস্ট্রি রয়েছে ওভারঅল। সেই দুই মানবীর আশেপাশের জগৎটাকেও সেখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেখানে একটা সাইড ক্যারেক্টারও ইম্পর্টেন্স পাচ্ছে, অনেকটা ওই বিভূতিবাবুর উপন্যাসের চরিত্রগুলোর মতো। বাকিটা আমি খোলসা করে একটু পরে বলছি, তার আগে ইন্ট্রোডাকশনটা করে নিই। নমস্কার, আমার নাম শিয়া, আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এই চ্যানেলে বইয়ের রিভিউ করি, বিভিন্ন বই নিয়ে আলোচনা সমালোচনা সবকিছুই চলে, ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে আমরা গল্প করি। তো আজকে যে গল্পটা নিয়ে আমরা কথা বলবো সেই বইটার নাম হচ্ছে, ড্রামরোল প্লিজ, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা, পত্রভারতী থেকে প্রকাশিত আজকের বই ঈশ্বরপুরের প্রেম কথা। এ বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 295। পত্রভারতী প্রত্যেকবারই আমি পত্রভারতী থেকে বই কিনে খুব কম, মানে আমার মনে পড়ে না আমি কবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ তাদের প্রোডাকশন, তাদের প্রচ্ছদ, প্রত্যেকটা বইয়ের এত সুন্দর, দ্য হোল প্রেজেন্টেশন এত সাটল, এত সুন্দর থাকে যে প্রত্যেকবারই ভালো লাগে। পত্রভারতীর ছাড়বেলাতে এই বইটা কিনেছিলাম। গল্পটা খুব সুন্দর। গল্পের দুই নায়ক নায়িকা, দেবু, দেবব্রত এবং বিবি, এরা দুজন কলকাতা শহরে বেড়ে ওঠা দুটো মানুষ। তারা একই শহরে বড় হয়ে উঠেছে এবং একটা নির্দিষ্ট বয়স থেকে তারা দুজন দুজনকে চেনে, কিন্তু দুজন দুজনের কর্মক্ষেত্রটা এতটা আলাদা যে উত্তর কলকাতার এক বনেদি বাড়ি দুর্গাপুজোতে যখন সেই বিবি দেবব্রতকে বলেছিল ভালোবাসি, তখন দুজনেই খুব শিওর ছিল যে হ্যাঁ ভালোবাসি। কিন্তু তারপরে জীবন এমন ভাবে তাদেরকে ঘুরিয়ে মোচড় দিয়ে এমন ভাবে নিয়ে গেল যে মাঝখান থেকে বেশ 5-7টা বছর পেরিয়ে গেল, তারা কেউ কারোর দিকে ফিরে তাকালো না। এবং আপনারা কারা অন্তহীন সিনেমাটা দেখেছেন আমি জানি না, আমি অনেকবার দেখেছি। সেখানে একটা ডায়লগ আছে, রাহুল বোস তিনি অপর্ণা সেনের যে ক্যারেক্টারটা তাকে বলছে যে তোমাদের মধ্যে অভিমান জমে জমে পাহাড় হয়ে গেছে পারদি। হ্যাঁ, তো তখন এই অপর্ণা সেনের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা ডায়লগ, আই স্টিল রিমেম্বার দিস, যে পাহাড় কি আর অত সহজে ডিঙানো যায় রে। আমার কেন এটা মনে পড়লো আমি বলি, কারণ এই বইটা পড়তে গিয়ে একদম শেষের দিকটাতে লাস্ট 20 পাতা আমি বারবার বারবার এই এই কনভারসেশনটা আমার মাথায় আসছিল। আমার এক্সাক্ট ডায়লগ গুলো মনে নেই, কিন্তু আমি খুব রিলেট করতে পেরেছি। আমি একটা মিল খুঁজে পাচ্ছিলাম দুটো ছবির মধ্যে, এই সিনেমাটার এই দৃশ্যটা এবং এই বইটার শেষ 20 পাতা। এবং সেখানে এই গল্পটাতে প্রত্যেকটা চরিত্র ইম্পর্টেন্ট। এখানে সুনন্দা যে দেবব্রতর মা, তার চরিত্র ইম্পর্টেন্ট। অন্যদিকে বিবির চরিত্র তো আছেই। বিবির চরিত্রের সাথে আমি বলবো এখানে মেহেরদি বলে একটা চরিত্র আছে। এই মেহেরদি হচ্ছে দেবব্রতর প্রফেসরের ওয়াইফ। এরকম রমা আছে যে দেবব্রতর বৌদি। এছাড়া এই যে ঈশ্বরপুর গ্রামে দেবব্রত যাচ্ছে কাজ করতে, সেখানকার প্রত্যেকটা ওই যে গ্রাম, আমরা বাইরে থেকে যারা যারা কখনো গ্রামে যায়নি তারা ভাবে কি, বা কলকাতার দিকের যারা মানুষ তারা ভাবে যে গ্রাম মানেই খুব সরল, গ্রাম মানে, কিন্তু না, তাদেরও একটা পলিটিক্স আছে, তাদেরও একটা ইকুয়েশন আছে। তাদের বর্তমান সময়ে যখন সবকিছু চেঞ্জ হচ্ছে, আমরা যতটা সেটা ভোগ করছি, তার কিছুটা কিছুটা প্রভাব কিন্তু এই প্রত্যন্ত গ্রামগুলোতেও যাচ্ছে। সেটা খুবই সাটল, কিন্তু তাও যাচ্ছে। এবং তার জন্য যে সেখানকার সামাজিক রাজনৈতিক বিষয়গুলোতে যে প্রভাবটা পড়ছে সেইটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। মানে একটা সময় যখন ইলেকট্রিক ছিল না, তারপরে যখন ইলেকট্রিসিটি এলো, তারপরে এই যে ভোটের আগের যে ইকুয়েশন গুলো চলতে থাকে, হ্যাঁ, পাবলিক ইমেজ, এ ওকে ধরে এগোচ্ছে, ও ওকে ধরে উঠতে চাইছে, এই ছোট ছোট জিনিসগুলো এখানে ছিল। এছাড়া এখানে এই যে দেবব্রত আর বিবি, এই যে দুজন মানবী, এদের দুজনের ইকুয়েশনটা আমার খুব ভালো লেগেছে। মানে ভালোবাসাও আছে এবং এদের এই যে কাজ করা,
দুজনেরই যে কাজ সেটা এতটাই পিঠোপিঠি যে যারাই সেই কাজ দেখছে, যারা সেই রকম প্রফেসর লেভেল, এই মেহেরদি, আরেকটা ক্যারেক্টার আছে আহ হেমাঙ্গিকা, মোস্ট প্রবাবলি হেমাঙ্গিকা। আহ তো তিনিও অবধি তিনি অবধি এটা বলছেন যে এই বিবি এবং দেবব্রত এরা দুজন যে বিষয়টা নিয়ে কাজ করছে বা যেভাবে কাজ করছে, যে ফিল্ডটাতে কাজ করছে, তারা বেসিক্যালি একই ফিল্ডে কাজ করছে, বাট একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ, এইটুকুই পার্থক্য। এখানে অনেক কিছু আছে। আমার একটা জায়গা খুব ভালো লেগেছে, শেষের দিকে একটা জায়গা আছে যেখানে দেবব্রত জাস্ট একটা নদীর ধারে বসে আছে, এবং সে ভাবছে যে আমার চারপাশে যতগুলো মানুষ, তার মা, তার বৌদি, মেহেরদি, বিবি, এরা প্রত্যেকে, ইভেন এই ঈশ্বরপুরের সমস্ত মানুষ, তারা সবাই চায় যে দেবব্রতর ভালো হোক। তারা কেউ খারাপ মানুষ নয়, তারা সবাই ভালো মানুষ। তারা সবাই চায় যে দেবব্রতর ভালো হোক। কিন্তু কোথাও গিয়ে এই আশেপাশের মানুষগুলো তাদের নিজেদের স্বপ্নগুলো দেবব্রতর মাধ্যমে যেন পূরণ করতে চায়। এবং তার এই যে অভিমানের জায়গাটা, আমি যেটার জন্য অন্তহীনের প্রসঙ্গটা টানলাম, সেটা হচ্ছে দেবব্রত এখানে নিজেকে এটা বলছে যে, বা এটা স্বগতোক্তি করছে যে তুমি যে বিবি তুইও আমাকে এটা বুঝলি না, মানে তুইও আলটিমেটলি আমাকে ধরে নিজের স্বপ্নটার কাছে পৌঁছতে চাইলি। তুই তো একবার বলতে পারতিস যে আই ট্রাস্ট ইউ, ইউ জাস্ট গো অ্যাহেড অ্যান্ড go for your dream and go for your own path, I'm here for you. তুই এসব কিছুই আমাকে বললি না, তুই চলে গেলি। এবং অনেস্টলি আমি এখানে পুরোপুরি বিবিকেও দোষ দিতে পারি, কারণ তার আগে দেখা যাচ্ছে বিবি যখন ফাইনালি বুঝতে পেরেছে, বা যেটা তার অনেকদিন আগেই মনে হয়েছে এবং তার একটা আশঙ্কা ছিল যে দেবব্রত হয়তো কোনোদিনই আর কলকাতায় ফিরতে চাইবে না, বা দেবব্রত হয়তো কখনোই আর ওই নাগরিক জীবনটা ফিরে পেতে চাইবে না, সে সারা জীবন ঈশ্বরপুরেই থাকতে চাইবে। এইটা না কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড একটা সাবকনসিয়াসে বিবির সবসময় ছিল, প্রথম থেকে ছিল। কিন্তু যেটা আমরা বলি যে মেয়েদের গাট ফিলিং খুব স্ট্রং, কাজ করে যায় কিন্তু, এবং পরবর্তীকালে দেখা গেল সেটাই হলো। বিবি তো তার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে বসে থাকবে না, সে তো এগিয়ে যাবে। তো সেটাই হলো আলটিমেটলি। এবং এই যে দেবব্রতর এই যে অভিমান, তার যে এই যে প্রশ্ন করে যে বিবি কেন আমাকে বললো না বা কেন থাকলো না, এইটা এটা কি বলবো, এটা তার দিক থেকে ভ্যালিড, বাট এটা পুরোপুরি সত্যিও নয়। যেরকম আহ মানে 7 বছর আগের বিবি যদি সত্যি ওটা শুনতো দেবব্রতর মুখে যে থেকে যাও বা ইয়ে, তখন সেই বিবি কিন্তু তাকে খুব সেলফিশ ভাবতো, এবং সে ভাবতো যে হ্যাঁ, ও ছেলে বা ও পুরুষ মানুষ, এই জন্য ওরকম একগুঁয়েমি করছে। এবং যেটা কাইন্ড অফ সত্যি, মানে আমি এটার একদমই বিপক্ষে কথা বলছি না, আমি এটার ফরেই কথা বলছি। তো সেই সেই এই যে একটা রিলেশনের এই যে ছোট ছোট ইকুয়েশন গুলো, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং দেবজ্যোতি ভট্টাচার্য ডিড অ্যান অ্যামেজিং জব ইন দিস বুক। অসাধারণ লেখা। আমি আহ আগের বারও যখন একটা বই পড়েছিলাম, সেটাও পত্রভারতীরই ছিল আই গেস, এটাও সেরকমই। এটা আরো বেশি ম্যাজিক্যাল। এখানে ঈশ্বরপুর এবং গৌরীহট দুটো জায়গার কথা বলা হয়েছে, এবং তাদের যে আশ্রম, যে প্রজেক্টটা নিয়ে দেবব্রতর এই যে রিসার্চ করা বা এক্সট্রা ওই যে আশ্রম বানিয়ে খাটা, এবং কি বলবো ওই যে ফিল্ড ওয়ার্কের কাজগুলো, সেইগুলো কোথাও গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেবব্রতর ক্যারেক্টার ডেভেলপমেন্টে কাজে লেগেছে। তার নিজের এই যে ইগোয়েস্টিক নেচারটা, সেইটা আমি বলবো একটু কমেছে। কিন্তু অন্য দিক থেকে এই যে আমি খুব আদর্শবাদী, হ্যাঁ একজন আদর্শবাদী, সেইটা কোথাও গিয়ে একদম শেষের দিকে যেরকম আছে, মেহের এখানে বিবিকে বলছে যে দেবু যেরকম ভাবে এত আদর্শটাকে মাথাচাড়া দিয়ে ঠেকেছে এবং এত বেশি আদর্শবাদী হয়ে গেছে যে ও আলটিমেটলি একাকিত্বতে ভুগছে, এবং এটাই ও ভুগবে। পুরো গল্পটা না, এসেন্সটা, যারা এই গল্পটা পড়েনি আমি তাদেরকে এই রিভিউ করে জীবনেও বোঝাতে পারবো না যে এটা এক্স্যাক্টলি কি ম্যাজিকটা করেছে। কারণ কোনো বিশাল বড় লার্জার দ্যান লাইফ কিছু তো হচ্ছে না, খুব সাধারণ একটা বাড়ির ছোট ছেলে, হ্যাঁ, তার বাবা নেই, তার বিধবা মা আছে, তার দাদা বৌদি আছে, তার ভাইপো আছে, এবং সেই ছেলে চাকরি পাচ্ছে না, সে বেকার বসে আছে। তারপরে সে একটা সময় চাকরি পাচ্ছে, সে যা পাচ্ছে সেটাই বলে যে ঠিক আছে কদিন করবো, তারপর ভালো কোথাও পেলে চলে যাব, যেরকম আর সবাই ভাবে, সেইটা করে সে চলে যাচ্ছে। তারপরে ওই তার বিবির সাথে ওই ইকুয়েশনটা, এবারে সাউথ কলকাতার মেয়ে,
সে সারা জীবন তার লাইফস্টাইল মানে পিভিআর এ গিয়ে সিনেমা দেখা মেয়ে কি করে ঈশ্বরপুরের মতো গ্রামে গিয়ে থাকবে? খুব স্বাভাবিক ব্যাপার। তো এই যে এই ছোট, ছোট জিনিসগুলো যেগুলো আমরা খুব একটা নোটিসও করি না বা যেগুলো আমাদের কাছে খুব বেসিক জিনিস যে এগুলো প্রশ্ন করার কি আছে? এগুলো তো নরমাল ব্যাপার। সেইগুলো নিয়েই দেবজ্যোতি বাবু এত সুন্দর একটা লেখা লিখেছেন। ইটস স্প্লেন্ডিড এবং কোথাও কোনো ফাঁক নেই। শেষের দিকটায় আর শেষ ২০ পাতার জন্য দেবজ্যোতি বাবু কুর্নিশ আপনাকে। শেষ ২০ পাতা আপনি ফাটিয়ে লিখেছেন। ওই ওই জিনিস কেউ ভাবতে পারেনি। আমি যখন পড়েছি আমি ভাবছিলাম এবারে গেল রে, গেল রে। আবার একই জিনিস হবে। হ্যাঁ? তো বাট শেষটাও আমি খুব এনজয় করেছি। আমার সত্যি কথা বলতে গল্পটা যখন শেষ হলো আমার না ১ম এ রাগ হলো। কেন? একটা মেয়ে বিদেশ থেকে পড়ে এসছে, এই করেছে, সেই করেছে, এত কিছু দুনিয়াদারি করে ফেলেছে। তার কাছে ব্যাঙ্গালোরের অফার আছে। সে কেন মানে এরকম কিছু একটা চুজ করবে যেটা মানে সে একসময় চায়নি। তারপরে মনে হলো যে না মাঝে ৭ টা বছর পেরিয়ে গেছে। ৭ বছরে মানুষ চেঞ্জ হয়েছে। সে বিদেশে থেকে বিদেশের ওই melancholic রাতগুলো পেরিয়েছে। আবার সে কিন্তু তার দেবুদাকে ভুলেও যায়নি। সবটা মিলিয়ে না এবং তারপরে যে এই যে ফেরত চলে আসা এবং সুনন্দার ওই বিবিকে সবসময় নিজের মেয়ের মতো করে আগলে রাখা। ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং। আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রত্যেকটা মানে বিষয় এত ছোট, ছোট বিষয় এত সুন্দর লেগেছে। মেহের ক্যারেক্টারটা oh my God! মেহের ক্যারেক্টারটা তো একদম একটা মানে কি বলবো? মন ভালো করে দেওয়া ক্যারেক্টার। দেবুর ক্যারেক্টারটা আমি বলবো একটু পাকাপাকি মানে একটু পাকা গোছের লেগেছে। ঠিক আছে? একটু পাকা ছেলে টাইপের। মানে হি ইজ জিনিয়াস। আমি মানছি হি ইজ জিনিয়াস। বাট কোথাও গিয়ে একটা ওই পুরোপুরি সে তার ইগোটাকেও ছাড়তে পারেনি। ওই মেল ইগো ব্যাপারটা তার মধ্যে রয়েও গেছে। বাট সেটাও খুব হালকা করে। আদার দ্যান দ্যাট টোটালি 5 আউট অফ 5 টু গুড, টু গুড। যারা বইটা পড়োনি বা যারা বইটা পড়েননি প্লিজ গো ফর ইট। পত্রভারতী থেকে বইটা বেরিয়েছে। খুব ভালো বই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার বইটা ভালো লেগেছে। আশা করি আজকের রিভিউ সবার ভালো লেগেছে। তো আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরের সপ্তাহে।